সুপার পাওয়ারের রক্তচক্ষু আর পারমাণবিক হুমকিকে বুড়ো আঙুল দেখিয়ে বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে কঠিন এক চাল দিল ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তর্জন গর্জন যখন ওয়াশিংটনের আকাশ ছাড়িয়ে তেহরানের দোরগোড়ায় আছড়ে পড়ছিল, ঠিক তখনই পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যের পুরো সমীকরণটাই বদলে দিল ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। কেবল আত্মরক্ষা নয়, বরং আক্রমণই শ্রেষ্ঠ রক্ষণ। এই নীতিতে ভর করে হরমুজ প্রণালী অচল করে দিয়ে এবং বাহরাইন কুয়েতের মার্কিন ঘাঁটিতে নিখুঁত ড্রোন হামলা চালিয়ে তেহরান বুঝিয়ে দিল চালকের আসনে এখন তারাই। মার্কিন হামলার পাল্টা জবাবে হরমুজ প্রণালীতে দুটো জাহাজে হামলা চালানোর কথা জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর বলছে, আইআরজিসি হরমুজে থাকা দুটো জাহাজে হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে আরও বলা হয়েছে, হরমুজে সব ধরনের জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ। এই ঘোষণার পরেই তেলের দাম কিছুটা বেড়েছে। বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি ধমনী হরমুজ প্রণালী। এই জলপথকে যারা নিজেদের পৈতৃক সম্পত্তি ভেবে আস্ফালন করছিল, তাদের চরম শিক্ষা দিল আইআরজিসি। ওয়াশিংটনের আগ্রাসনের জবাবে গভীর রাতে হরমুজ প্রণালীতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকারী দুটি বিশাল আকার মার্কিন মদতপুষ্ট তেল ট্যাঙ্কারে বজ্রাঘাতের মতো আছড়ে পড়ে ইরানি ক্ষেপণাস্ত্র। মুহূর্তের মধ্যে লেলিহান শিখা আর কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। ইরান কেবল কেতাবি হুমকি দিয়ে ক্ষান্ত হয়নি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের বাণিজ্যিক ও সামরিক জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে। এই এক ঘোষণাতেই কেঁপে উঠেছে বৈশ্বিক অর্থনীতি। ওমানের মুসান্দাম থেকে ড্রোনে ধারণ করা ছবিতে দেখা গেছে যে প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের 1/5 তেল পরিবাহিত হয়, তা এখন পর্যন্ত সম্পূর্ণ খাঁ করছে। মার্কিন নৌবাহিনীর দম্ভকে ধূলিসাৎ করে ইরান সাফ জানিয়ে দিয়েছে, এই জলসীমায় তেহরানের অনুমতি ছাড়া পাতার একটি অংশও নড়বে না। ট্রাম্প প্রশাসন যখন হোয়াইট হাউসে বসে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতু উড়িয়ে দেওয়ার সস্তা হুমকি দিচ্ছিল, ঠিক তখনই কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে নেমে আসে সাক্ষাৎ নরক। আইআরজিসির ঝাঁকে ঝাঁকে সুইসাইড ড্রোন ফাঁকি দিয়েছে আমেরিকার তথাকথিত অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শেখ ইসা বিমান ঘাঁটি বাহরাইন। মার্কিন পঞ্চম নৌবহরের মূল ঘাঁটির নাকের ডগায় অবস্থিত এই বিমান ঘাঁটিতে নিখুঁত আঘাত হেনাচ্ছে ইরানি ড্রোন। আলী আল সালেম ও আহমদ আল জাবের বিমান ঘাঁটি কুয়েতের এই দুটি কৌশলগত ঘাঁটিতে একের পর এক বিস্ফোরণে মার্কিন যুদ্ধবিমান ও পরিকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর এসছে। এই হামলা মার্কিন সামরিক ইমেজের উপর এক বিশাল চপেটাঘাত। ইরান প্রমাণ করেছে তাদের রেঞ্জ বা সক্ষমতা কেবল নিজেদের সীমান্তের ভেতরে সীমাবদ্ধ নয়, পারস্য উপসাগরের যে কোনো প্রান্তে মার্কিনীদের ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা তারা রাখে। আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে নিজেকে স্ট্রংম্যান দেখানোর চেনা ছকে ট্রাম্প দাবি করেছিলেন, ইরান শান্তি চুক্তি নিয়ে সময় নষ্ট করছে এবং এর জন্য তাদের মূল্য দিতে হবে। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ইরানের বেসামরিক অবকাঠামো, বিদ্যুৎ কেন্দ্র ও সেতুতে হামলার হুমকি দেন। কিন্তু ট্রাম্পের এই আগ্রাসী রূপকে স্রেফ হতাশার লক্ষণ বলে উড়িয়ে দিয়েছেন ইরানের দূরদর্শী প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। অ্যাপাচি হারিয়ে রাগে ক্ষোভে ইরানের ওপর হামলা চালায় যুক্তরাষ্ট্র। কিন্তু কথায় আছে, রাগলে বাঘেও ধান খায়, আর যুদ্ধের ময়দানে রাগবানি ভুলের শুরু। তাই তো 700 কোটি টাকার হেলিকপ্টার হারানোর ধাক্কা সামলাতে না সামলাতেই আবারও ইরানের হাতে 300 কোটি টাকার ড্রোন হারালো রাগে ফুঁসতে থাকা যুক্তরাষ্ট্র। শুধু কি তাই, এবার যুক্তরাষ্ট্রের বুকের ভেতর কাঁপন ধরিয়ে মার্কিন সামরিক উপস্থিতির একাধিক গুরুত্বপূর্ণ ঘাঁটি লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ছুড়েছে ইরান। আঘাত এসেছে একসঙ্গে 3 দেশে, বাহরাইন, কুয়েত এবং জর্ডানে। তারপরও ক্ষান্ত হয়নি পারস্যের এই দেশ, দাঁতে দাঁত চেপে দিয়ে রেখেছে কঠিন হুমকি। প্রশ্ন এখন একটাই, নতুন করে আবারও কি ঘটছে মধ্যপ্রাচ্যে? আবারও কি শুরু হতে যাচ্ছে নজিরবিহীন যুদ্ধাবস্থা? মার্কিন সামরিক বাহিনীর বিমান হামলার কয়েক ঘন্টার মধ্যেই ভয়াবহ পাল্টা আঘাত হানে ইরান। যেন বার্তা একটাই, আঘাত করলে জবাব আসবে। বাহরাইন, কুয়েত এবং জর্ডানে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ছুড়েছে ইরানি বিপ্লবী গার্ড অর্থাৎ আইআরজিসি। হরমুজ প্রণালীতে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়া এবং তার জবাবে ইরানের উপকূলে আমেরিকার বিমান হামলার পরেই এই নজিরবিহীন যুদ্ধাবস্থা তৈরি হয়। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি মূলত মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে তাদের আত্মরক্ষামূলক অভিযান, অপারেশন ট্রু প্রমিস 4। অর্থাৎ ইরানের ভাষায় এটি কোনো আগ্রাসন নয়, বরং আগ্রাসনের দাঁত ভাঙা জবাব। তাদের বার্তা পরিষ্কার, সার্বভৌমত্বে আঘাত করলে প্রতিরোধের আগুন থামানো যাবে না।
আইআরজিসি প্রথমেই বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহর সদর দপ্তর লক্ষ্য করে ড্রোন হামলা চালায়। একই সময়ে কুয়েতের আলী আল সালিম বিমান ঘাঁটি এবং জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটির দিকে ধেয়ে যায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। এক ঢিলে ৩ পাখি মারার মতো ইরান একযোগে ৩টি কৌশলগত অঞ্চলে মার্কিন সামরিক অবস্থানকে নিশানায় নেয়। ইরানের দাবি, জর্ডানের ঘাঁটিতে তাদের নিখুঁত হামলায় মার্কিন F-35 ফাইটার জেটের একটি হ্যাঙ্গার ধ্বংস হয়েছে। শুধু তাই নয়, তারা মোট ২১টি মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে বলেও দাবি করেছে। এই দাবির পর মধ্যপ্রাচ্যের আকাশে যেন নতুন করে বারুদের গন্ধ ছড়িয়ে পড়ে, কারণ এটি শুধু সামরিক হামলা নয়, এটি ছিল শক্তির প্রদর্শন, সাহসের ঘোষণা এবং প্রতিরোধের নতুন ভাষা। হরমুজ প্রণালীর আকাশে আমেরিকার একটি অত্যাধুনিক অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং সরাসরি ইরানকে দায়ী করেন। এরপর তার নির্দেশেই মার্কিন সেন্ট্রাল কমান্ড অর্থাৎ সেন্টকম ইরানের কেশম দ্বীপ এবং বন্দর আব্বাসের বিভিন্ন উপকূলীয় সামরিক স্থাপনায় বিমান হামলা চালায়। আমেরিকা সেই হামলাকে আত্মরক্ষা বলে দাবি করলেও ইরান একে তাদের সার্বভৌমত্বের ওপর চরম আঘাত হিসেবে উল্লেখ করে। আর সেই আঘাতের জবাব হিসেবেই আসে এই ত্রিদেশীয় পাল্টা হামলা। কথায় আছে, ঘুমন্ত সিংহকে খোঁচালে তার গর্জন থামানো যায় না। ইরানও যেন সেই গর্জন দিয়েই বুঝিয়ে দিল, তারা শুধু প্রতিরক্ষা জানে না, সময় মতো পাল্টা আঘাত করতেও জানে। এদিকে এই হামলার পর জর্ডানের সামরিক বাহিনী জানায় তারা আকাশে 5টি ইরানি মিসাইল ভূপাতিত করতে সক্ষম হয়েছে, কিন্তু তাতেও আতঙ্কের আগুন নেভেনি। বাহরাইনের রাজধানী মানামায় তীব্র বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পরিস্থিতির ভয়াবহতা বুঝে মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছে। পারস্য উপসাগরের রাতটা ছিল আগুনে লেখা এক সতর্কবার্তা। আকাশ চিরে ছুটে গেছে ক্ষেপণাস্ত্র, একের পর এক দেশে বেজেছে এয়ার ডিফেন্স সাইরেন, আর ওয়াশিংটন বুঝে গেছে ইরানকে কোণঠাসা ভাবার দাম অনেক চড়া। মার্কিন হামলার জবাবে ইরান এবার শুধু প্রতিবাদ করেনি, পাল্টা আঘাত করেছে। তেহরানের ভাষায় এটি ছিল আত্মরক্ষার অধিকার, কিন্তু মধ্যপ্রাচ্যের বাস্তবতায় এটি ছিল আরও বড় বার্তা। ইরানের ভূখণ্ডে আগুন লাগালে সেই আগুন সীমান্তের ভেতর আটকে থাকবে না। ঘটনার সূত্রপাত হরমুজ প্রণালীর কাছে। যুক্তরাষ্ট্র দাবি করে তাদের একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার পর তারা ইরানের দক্ষিণাঞ্চলে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়। মার্কিন কর্মকর্তাদের ভাষায় এটি ছিল প্রপোর্শনাল রেসপন্স, পরিমিত জবাব। কিন্তু তেহরান এই ভাষা মানেনি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় একে বলেছে সার্বভৌমত্বের ওপর নগ্ন আগ্রাসন, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন। এরপরই মঞ্চে নামে ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। ইরানি রাষ্ট্রীয় সূত্রের দাবি, জর্ডান সহ উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ 21টির বেশি সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। লক্ষ্য ছিল মার্কিন ঘাঁটি, কমান্ড সেন্টার, লজিস্টিক সুবিধা এবং এমন কিছু স্থাপনা যেখান থেকে ইরানের বিরুদ্ধে সামরিক কার্যক্রমকে সহায়তা দেওয়া হচ্ছিল বলে তেহরানের অভিযোগ। ইরান এখানেই থামেনি, তারা উপসাগরীয় দেশগুলোর উদ্দেশ্যে সরাসরি বার্তা দিয়েছে, নিজেদের মাটি, ঘাঁটি বা আকাশসীমা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধযন্ত্রের হাতে তুলে দেবেন না। কারণ ইরানের বক্তব্য পরিষ্কার, যে জায়গা থেকে আঘাত আসবে জবাবও সেখানেই পৌঁছাবে। এই বক্তব্য শুধু কূটনৈতিক বিবৃতি নয়, এটি মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে এক শক্ত চাল। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ভেবেছে নিষেধাজ্ঞা, সামরিক চাপ আর আলোচনার টেবিল, এই 3 অস্ত্র দিয়ে তেহরানকে হাঁটু গেড়ে বসানো যাবে। কিন্তু ইরান এবার দেখাতে চাইছে চাপ যত বাড়বে, প্রতিরোধের পাল্টা হিসাবও তত কঠিন হবে। ওয়াশিংটনের প্রতিক্রিয়াও ছিল তীব্র। ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, ইরান অল টক অ্যান্ড নো অ্যাকশন, অর্থাৎ শুধু কথা বলে কাজ করে না। কিন্তু রাতের আকাশে ছুটে চলা ইরানি ক্ষেপণাস্ত্র যেন সেই মন্তব্যেরই জবাব হয়ে ফিরে এসেছে। ট্রাম্প আরো বলেছেন, তেহরান আলোচনায় অনেক সময় নিয়েছে, এখন তাকে মূল্য দিতে হবে। এই ভাষা যুদ্ধের আগুনে ঘি ঢালার মতোই। তবে ইরানও নিজের অবস্থান থেকে এক চুল সরেনি। তেহরান বলছে, আলোচনা চলতে পারে, কিন্তু মাথার উপর বোমা পড়তে থাকলে কূটনীতি হয় না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য স্পষ্ট, সামরিক আক্রমণ চলতে থাকলে অর্থবহ সংলাপের পরিবেশ থাকে না। একদিকে আলোচনার টেবিল, অন্যদিকে ক্ষেপণাস্ত্রের ট্রিগার। এই দ্বিমুখী নীতিকে তেহরান আর মেনে নিতে রাজি নয়। যুক্তরাষ্ট্র বলছে তাদের হামলা ছিল আত্মরক্ষামূলক, ইরান বলছে তাদের প্রতিশোধ ছিল ন্যায্য আত্মরক্ষা। দুই পক্ষের এই পাল্টা বয়ানের মাঝখানে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য আবার সেই পুরনো প্রশ্নের সামনে, আগুন কি সীমিত থাকবে নাকি পুরো অঞ্চলকে গ্রাস করবে?
ইরান এই মুহূর্তে নিজেকে শুধু আক্রান্ত রাষ্ট্র হিসেবে তুলে ধরছে না, তারা নিজেদের প্রতিরোধের প্রতীক বানাতে চাইছে। তাদের বার্তা, আমরা যুদ্ধ চাই না, কিন্তু যুদ্ধ চাপিয়ে দিলে নীরব দর্শক হয়ে থাকবো না। এই অবস্থানই ইরানকে আঞ্চলিক রাজনীতির নায়কের আসনে বসাচ্ছে তাদের সমর্থকদের চোখে। রামাত ডেভিড নামটা হয়তো অনেকের কাছে নতুন, কিন্তু ইসরায়েলের সামরিক মানচিত্রে এটি এমন এক ঘাঁটি যাকে বলা হয় আকাশ যুদ্ধের অন্যতম স্নায়ুকেন্দ্র। আর সেই ঘাঁটিকেই ঘিরে এবার নতুন বার্তা পাঠিয়েছে ইরান। সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হোক কিংবা ধ্বংসাবশেষের আঘাত, ঘটনাটি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে। যুদ্ধের ময়দানে একটি পুরনো প্রবাদ আছে, ধোঁয়া উঠলে আগুন কোথাও না কোথাও জ্বলছে। রামাত ডেভিড বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পৌঁছে যাওয়া যেন সেই ধোঁয়ারই আরেকটি ইঙ্গিত। ইসরায়েলি সূত্র স্বীকার করেছে, ইরানের নিক্ষেপ করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভগ্নাংশ উত্তর ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি রামাত ডেভিডের একটি স্থাপনায় আঘাত করেছে। ঘটনাটি হয়তো সরাসরি হামলা নয়, কিন্তু বার্তাটি ছিল একেবারে সরাসরি। ইরান যেন বলতে চেয়েছে, আমাদের হাত কতদূর পৌঁছাতে পারে সেটি আর কল্পনার বিষয় নয়। রাতের উত্তপ্ত পরিস্থিতিতে ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা IRGC একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দৃশ্য। আর সেই দাবির পরপরই ইসরায়েলের অভ্যন্তরে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে রামাত ডেভিড বিমান ঘাঁটির নাম। বলা হয়ে থাকে, যুদ্ধ শুধু গোলা বারুদের লড়াই নয়, এটি মনস্তত্ত্বেরও লড়াই। আর সেই মনস্তাত্ত্বিক যুদ্ধে ইরান যেন ক্রমেই নতুন নতুন চাল দিচ্ছে। রামাত ডেভিড বিমান ঘাঁটি ইসরায়েলি বিমান বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তরাঞ্চলীয় নিরাপত্তা ব্যবস্থার একটি বড় অংশ এই ঘাঁটির ওপর নির্ভরশীল। ফলে সেখানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষও পৌঁছে যাওয়া সামরিক বিশ্লেষকদের কাছে শুধুমাত্র একটি দুর্ঘটনা নয়, বরং নিরাপত্তা বলয়ের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলার মতো ঘটনা। ইসরায়েল দীর্ঘদিন ধরে নিজেদের বহুল আলোচিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শক্তি নিয়ে গর্ব করে এসেছে। আয়রন ডোম, ডেভিড স্লিং, অ্যারো একাধিক স্তরের প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রায় দুর্ভেদ্য বলেই প্রচার করা হয়। কিন্তু যুদ্ধক্ষেত্রের বাস্তবতা অনেক সময় প্রচারণার দেয়ালে ফাটল ধরিয়ে দেয়। এই ঘটনার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তদন্ত শুরু করেছে, কিভাবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ এত গুরুত্বপূর্ণ স্থাপনার কাছে পৌঁছালো, প্রতিরক্ষা ব্যবস্থা ঠিক কিভাবে কাজ করেছে, কোথাও কোনো দুর্বলতা ছিল কিনা, সবকিছুই এখন খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে তেহরান এই ঘটনাকে নিজেদের কৌশলগত সাফল্যের অংশ হিসেবেই দেখছে, কারণ যুদ্ধের ভাষায় কখনো কখনো লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাতের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে প্রতিপক্ষকে সতর্কবার্তা দেয়া। ইরান বহুদিন ধরেই বলে আসছে, তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা। পশ্চিমা নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ কিংবা আন্তর্জাতিক সমালোচনা কোনোটি তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে থামাতে পারেনি, বরং সময়ের সঙ্গে সঙ্গে তারা আরো দীর্ঘ পাল্লার এবং আরো নিখুঁত প্রযুক্তির অস্ত্র তৈরি করেছে বলে দাবি করে আসছে। আর এখন যখন ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার নাম আন্তর্জাতিক সংবাদ শিরোনামে উঠে আসছে, তখন তেহরানের কৌশলগত অবস্থান আরো দৃশ্যমান হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে, ইরান শুধু ক্ষেপণাস্ত্র ছুটছে না, তারা এক ধরনের রাজনৈতিক বার্তাও ছুটছে। সেই বার্তা হলো, সংঘাত যদি বাড়ে তাহলে যুদ্ধের ময়দান সীমান্তে আটকে থাকবে না, প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ স্থাপনাও ঝুঁকির বাইরে থাকবে না। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি অনেকটা দাবার বোর্ডের মতো, এক চালের জবাবে আরেক চাল, এক হামলার জবাবে আরেক হামলা, কিন্তু প্রতিটি চালের পেছনে রয়েছে বড় কৌশল, বড় হিসাব। একযোগে ইরান হিজবুল্লাহর হামলা, ইসরায়েলের 100 শহরে বেজে উঠল সাইরেন। ইরান ও হিজবুল্লাহ একই যোগে ইসরায়েলে হামলা চালিয়েছে। এ সময় ইসরায়েলের 100টিরও বেশি শহরে সতর্ক সংকেত বেজে ওঠে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানায়, লেবানন থেকে হিজবুল্লাহ রকেট হামলা চালানোর সময় ইরান থেকেও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ফলে একসঙ্গে ইসরায়েলের 100টিরও বেশি শহরে সতর্ক সংকেত বেজে ওঠে। ইরানের পক্ষ থেকে চালানো ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার জেরে মধ্য ইসরায়েলের একটি বিশাল শিল্পাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 29 মার্চ ইসরায়েলের নিয়ত হোভাভ শিল্প কমপ্লেক্সে কোনো একটি অস্ত্রের ধ্বংসাবশেষ বা ইন্টারসেপ্টরের আঘাতে এই আগুনের সূত্রপাত হয়। নিয়ত হোভাভ কমপ্লেক্সটি মূলত 300টিরও বেশি বিভিন্ন কোম্পানির কারখানার সমন্বয়ে গঠিত, যেখান থেকে ঘটনার পর ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশ ছেয়ে যেতে দেখা গেছে। ইরান থেকে আসা হামলার সতর্কতায় দেশ জুড়ে সাইরেন বাজার মাঝে এই বিপর্যয়ের খবর পাওয়া গেল।
ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস জানিয়েছে তারা বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি সম্ভাব্য বড় ধরনের বিস্ফোরণ বা রাসায়নিক লিকেজ প্রতিরোধের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওই এলাকায় প্রচুর পরিমাণে বিপজ্জনক ও দাহ্য পদার্থ থাকায় সাধারণ মানুষকে ঘটনাস্থলের ধারে কাছে না যাওয়ার জন্য কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এছাড়া আশেপাশের বাসিন্দাদের ঘরের জানালা, ভেন্টিলেটর বন্ধ রেখে ভেতরে অবস্থান করার এবং নিরাপত্তা বাহিনীর নির্দেশনা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। ওদিকে ইরানের হামলায় কুয়েতের 10 সেনা আহত হয়েছে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কুয়েতের একটি সেনা শিবিরে ইরান হামলা চালিয়েছে। এতে 10 জন সামরিক সদস্য আহত হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আহত ব্যক্তিরা চিকিৎসা সেবা নিচ্ছে। সেনা শিবিরেও ক্ষয়ক্ষতি হয়েছে। ইরান গত 24 ঘন্টায় কুয়েত লক্ষ্য করে 14টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 12টি ড্রোন ছুড়েছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, মার্কিন স্থলবাহিনীকে মোকাবিলা করার জন্য ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেছেন, ইরানের সঙ্গে আলোচনার ইচ্ছা প্রকাশ করলেও ট্রাম্প মূলত গোপনে স্থল অভিযানের পরিকল্পনা করছেন। ইরানের সংবাদ সংস্থা IRN এর প্রতিবেদনে এই কথা বলা হয়েছে। গালিবাফ বলেন, শত্রুরা প্রকাশ্যে আলোচনার বার্তা পাঠাচ্ছে আর গোপনে স্থল হামলার পরিকল্পনা করছে। আমাদের বীর যোদ্ধারা মার্কিন সেনাদের মাটিতে নামার জন্য অপেক্ষা করছে, যাতে তাদের আগুনই পুড়িয়ে দেওয়া হয়। এর আগে মার্কিন সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয় যে পেন্টাগন ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। এই প্রতিবেদনগুলো এমন এক সময় সামনে এলো যখন মার্কিন সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যে 31তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের 3,500 সেনা পৌঁছার ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে এবার নতুন এক শর্ত জুড়ে দিয়েছে ইরান। তেহরান এখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালীর ওপর নিজেদের পূর্ণ সার্বভৌমত্বের স্বীকৃতি চাইছে। একই সঙ্গে এই নৌপথ ব্যবহার করা জাহাজগুলো থেকে নিয়মিত টোল আদায়ের পরিকল্পনা করছে। টোল থেকে বছরে কয়েকশো কোটি ডলার আয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ক্ষেপণাস্ত্রের শব্দ, সাইরেনের চিৎকার, আর তার মাঝে এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিশ্বজুড়ে। ইরান কি এবার সরাসরি আঘাত হেনেছে ইসরায়েলের গোপন পারমাণবিক শক্তির কেন্দ্রে? ঘটনার কেন্দ্রবিন্দু দিমোনা। এ শহরে অবস্থিত বহুল আলোচিত নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টার, যাকে ঘিরে বহু বছর ধরে রহস্য, গোপনীয়তা আর আন্তর্জাতিক বিতর্ক। 21 মার্চ রাত আকাশ ছিঁড়ে নেমে আসে ইরানের ক্ষেপণাস্ত্র। একের পর এক বিস্ফোরণ, কেঁপে উঠছে দিমোনা ও আশপাশের এলাকা। সে আঘাত কি শুধুই প্রতিশোধ, নাকি ছিল নিখুঁত টার্গেট? ওপেন সোর্স বিশ্লেষকরা দ্রুত খুঁজে বের করেন হামলার সুনির্দিষ্ট স্থানাঙ্ক 31.066010 ডিগ্রি উত্তর, 35.038699 ডিগ্রি পূর্ব। মানচিত্রে চিহ্নিত সেই পয়েন্ট দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন, এটা কি কাকতালীয়, নাকি ইরান ইচ্ছাকৃতভাবে এমন একটি স্থানে আঘাত করেছে যেখানে থাকতে পারে পারমাণবিক গবেষণার সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি বা অবকাঠামো? তবে এখানেই শুরু হয় রহস্য। এখন পর্যন্ত কোনো নিশ্চিত প্রমাণ নেই যে সেখানে ইসরায়েলি পারমাণবিক বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন। ইরানও এমন কোনো দাবি করেনি, বরং তারা বলছে এ হামলা ছিল তাদের নিজস্ব পারমাণবিক স্থাপনা নাতানস পারমাণবিক স্থাপনাতে হামলার প্রতিশোধ। ইসরায়েলি কর্তৃপক্ষ দ্রুত জানায়, মূল পারমাণবিক গবেষণা কেন্দ্র অক্ষত রয়েছে, কোনো বিকিরণ ছড়ায়নি। আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও একই কথা বলেছে, অর্থাৎ সরাসরি পারমাণবিক স্থাপনায় আঘাত লাগেনি, কিন্তু আতঙ্ক পৌঁছে গেছে তার ভেতর পর্যন্ত। এই হামলার প্রভাব ছিল ভয়াবহ। দিমোনায় একটি ভবনে সরাসরি আঘাত হানে ক্ষেপণাস্ত্র। অন্তত 40 জন আহত হয়, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে মানুষ, উদ্ধারকর্মীরা দৌড়াচ্ছে সময়ের বিরুদ্ধে। শুধু দিমোনা নয়, আরও একটি শহর আরাদে আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র। সেখানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শহরের অংশ। বহু ভবন ভেঙে পড়েছে, রাস্তায় ছড়িয়ে আছে ধ্বংসাবশেষ। আহত নিহতের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। ইরানের বিপ্লবী গার্ড IRGC জানায়, এটি ছিল তাদের অপারেশন ট্রু প্রমিস 4-এর 73তম ধাপ। তারা দাবি করে উত্তর ও দক্ষিণ ইসরায়েলের একাধিক সামরিক ঘাঁটি, নিরাপত্তা কেন্দ্র ও শহরকে টার্গেট করা হয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, ইসরায়েলের শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিছু ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। নিজেই স্বীকার করেছে যে কিছু ইন্টারসেপ্টর মাঝপথে কাজ করেনি, ফলে সরাসরি আঘাত লেগেছে জনবসতিপূর্ণ এলাকায়। এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বীকার করেছেন, এটি একটি খুব কঠিন রাত। ইরান বার্তা দিচ্ছে স্পষ্ট, এটি শুধু শুরু।
তাদের দাবি তারা শুধু ইসরায়েল নয়, অঞ্চল জুড়ে মার্কিন ঘাঁটিগুলোকেও টার্গেট করেছে। সৌদি আরব, কুয়েত, বাহরাইনের ঘাঁটিতেও হামলার কথা বলা হয়েছে। এই যুদ্ধ এখন আর সীমাবদ্ধ নয়, এটি ছড়িয়ে পড়ছে একাধিক দেশে, একাধিক ফ্রন্টে। সবচেয়ে বড় প্রশ্ন থেকে যাচ্ছে, বিমানের আঘাত কি কেবল একটি সামরিক হামলা, নাকি এটি পারমাণবিক ছায়াযুদ্ধের এক নতুন অধ্যায়? ইরান কি সরাসরি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় প্রতিরক্ষা প্রতিষ্ঠানকে নিশানা বানিয়েছে? খবরে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রতিরক্ষা কোম্পানি লকহিড মার্টিন বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে। এই হামলার পেছনে রয়েছে ইরানপন্থী হ্যাকার গ্রুপ। শুধু হামলাই নয়, তারা নাকি সংবেদনশীল তথ্য হাতিয়ে নিয়েছে, যার মধ্যে রয়েছে ইসরায়েলি কর্মরত মার্কিন প্রকৌশলীদের তথ্য। হ্যাকারদের বার্তা ছিল ভয়ঙ্কর: 48 ঘন্টার মধ্যে ইসরায়েল ছেড়ে চলে যান, না হলে পরিণতি ভয়াবহ হবে। এই হুমকি সরাসরি দেওয়া হয়েছে লকহিড মার্টিনের ইঞ্জিনিয়ারদের। এতে প্রশ্ন হচ্ছে, এটা কি কেবল সাইবার আক্রমণ, নাকি বড় কোনো কৌশলগত বার্তা? প্রতিবেদন অনুযায়ী হান্দালা নামের একটি হ্যাকার গোষ্ঠী লকহিড মার্টিনের ভেতরে গুরুত্বপূর্ণ তথ্য ভাণ্ডারে ঢুকে পড়ে। তারা 28 জন মার্কিন প্রকৌশলীর তথ্য সংগ্রহ করেছে বলে দাবি করা হচ্ছে। এই প্রকৌশলীরা ইসরায়েলে সামরিক প্রকল্পে কাজ করছিলেন। হ্যাক হওয়া তথ্যের মধ্যে রয়েছে নাম, পরিচয়পত্র, পাসপোর্ট, বাসার ঠিকানা, এমনকি তারা কোন সামরিক ঘাঁটিতে কাজ করছেন তাও। আরও চাঞ্চল্যকর বিষয় হলো, এই প্রকৌশলীদের পরিবার সম্পর্কিত তথ্যও নাকি ট্র্যাক করা হয়েছে। তাদের সন্তানের নাম, যুক্তরাষ্ট্রের পরিবারের অবস্থান সবকিছুই হ্যাকারদের হাতে চলে যাচ্ছে। এই 28 জন প্রকৌশলী ইসরায়েলের অত্যাধুনিক F-25 ও F-22 যুদ্ধ বিমান রক্ষণাবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন বলেও দাবি করা হয়েছে। ফলে এই তথ্য ফাঁস হলে শুধু ব্যক্তিগত নিরাপত্তাই নয়, সামরিক নিরাপত্তাও বড় ঝুঁকিতে পড়তে পারে। হান্দালা শুধু হুমকিতেই থেমে থাকেনি, তারা ঘোষণা দিয়েছে লকহিড মার্টিনের বিরুদ্ধে তাদের অভিযান এখন নতুন পর্যায়ে প্রবেশ করেছে। একই সময়ে আরেকটি ইরানপন্থী হ্যাকার গ্রুপ নাকি 375 টেরাবাইট তথ্য চুরি করেছে এবং সেই তথ্য ফাঁস না করতে $400 মিলিয়ন মুক্তিপণ দাবি করেছে। হ্যাকাররা বলছে, টাকা না দিলে এই তথ্য যুক্তরাষ্ট্রের শত্রুদের কাছে বিক্রি করে দেওয়া হবে। এর মানে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থা সম্পর্কিত তথ্য শত্রুদের হাতে চলে যেতে পারে, যা ভয়াবহ নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে। এটা প্রথমবার নয়, এর আগেও এই হ্যাকার গোষ্ঠী ইসরায়েলের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোর মানচিত্র ও তথ্য ফাঁসের দাবি করেছিল। এমনকি পানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ডেটাও তাদের হাতে গেছে বলে জানিয়েছিল। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু সাইবার হামলা নয়, এটি একটি বার্তা, বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে দেয়া বার্তা। কারণ ট্রাম্প একদিকে শান্তির কথা বললেও অন্যদিকে প্রকাশ্যে ইরানকে কঠোর ভাষায় আক্রমণ করছেন। ট্রাম্প দাবি করেছেন, ইরান নাকি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে আকুতি জানাচ্ছে, কিন্তু ইরান সেই দাবি অস্বীকার করেছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, শান্তি প্রস্তাব তারা প্রত্যাখ্যান করেছে। ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ইতিমধ্যে ইরানের সামরিক অবকাঠামো ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সবই প্রায় ধ্বংস হয়ে গেছে। এমনকি 90% ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্র নষ্ট করা হয়েছে বলেও দাবি করেন তিনি। কিন্তু বাস্তবতা কি এতটা একতরফা? বিশ্লেষকরা বলছেন, এই সাইবার হামলাগুলো প্রমাণ করছে ইরান সরাসরি না পারলেও অন্যভাবে পাল্টা আঘাত হানছে। যুদ্ধ এখন শুধু মাটিতে নয়, আকাশে নয়, ডিজিটাল জগতেও সমান তীব্র। একদিকে ক্ষেপণাস্ত্র, অন্যদিকে হ্যাকিং, দুই ফ্রন্টেই চলছে লড়াই। যুদ্ধ চলছে, উত্তেজনা বাড়ছে, আর সেই উত্তেজনার মাঝেই এক চমকপ্রদ মোড়। দাবি উঠেছে, এই রক্তগরম সংঘর্ষের মধ্যেই প্রথম বড় সাফল্য পেয়েছে ইরান ও তার মিত্ররা। ইরাকের রাজধানী বাগদাদ, এই শহরই এখন নতুন নাটকের মঞ্চ। এখানকার ভিক্টোরিয়া বেস কমপ্লেক্স, যা 2003 সালের ইরাক যুদ্ধের পর থেকে মার্কিন ও জোট বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি ছিল, সেটি এখন ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী। কারণ একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা থামছে না। ইরানপন্থী শিয়া মিলিশিয়াদের জোট ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক নিয়মিত আঘাত হানছে এই ঘাঁটিতে। তাদের দাবি, এই চাপেই নাকি যুক্তরাষ্ট্র ও ন্যাটো 24 ঘন্টার জন্য যুদ্ধবিরতির অনুরোধ করেছে, যাতে তারা নিরাপদে সৈন্য সরিয়ে নিতে পারে। এই যুদ্ধবিরতি এসেছে ইরাকি সরকারের মধ্যস্থতায়। মিলিশিয়া গোষ্ঠীগুলো বলছে, অনুরোধটা সরাসরি ওয়াশিংটন ও ন্যাটোর পক্ষ থেকে এসেছে। 24 ঘন্টার এই বিরতিতে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সৈন্য সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এরপর তাদের তুরস্কে নেওয়া হবে।
কিন্তু শর্তও কম নয়। মিলিশিয়ারা স্পষ্ট জানিয়ে দিয়েছে এই সময় পপুলার মোবিলাইজেশন ফোর্সেস PMF এর কোনো ঘাঁটি বা যোদ্ধাদের টার্গেট করা যাবে না, বিশেষ করে সামারা কারবালা অঞ্চলে। কোনো শর্ত ভাঙলেই সঙ্গে সঙ্গে যুদ্ধবিরতি শেষ। পরিস্থিতি কতটা উত্তপ্ত তার প্রমাণ মিলেছে আরও এক ঘটনায়। ন্যাটোর একাধিক পরিবহন বিমান নাকি ঘাঁটিতে নামতেই পারেনি। চারপাশে চলছিল ভারী গোলাবর্ষণ, ফলে দ্রুত যুদ্ধবিরতির প্রয়োজন পড়ে। ভিক্টোরিয়া বেস এতদিন ছিল যুক্তরাষ্ট্রের লজিস্টিক ও সাপোর্ট সেন্টার। এখান থেকে পরিচালিত হতো অনেক সামরিক কার্যক্রম। এখন এই ঘাঁটি ছেড়ে যাওয়া মানে বাগদাদের কেন্দ্রে বিদেশি সেনা উপস্থিতির কার্যত সমাপ্তি। তবে পুরো গল্পটা হঠাৎ নয়। 2024 সালে ইরাক ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চুক্তি হয়েছিল, যেখানে বলা হয় 2026 সালের মধ্যে ধাপে ধাপে মার্কিন নেতৃত্বাধীন জোট তাদের মিশন শেষ করবে। কিন্তু সাম্প্রতিক হামলা ও উত্তেজনা সেই প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছে। এদিকে ইরানপন্থী গোষ্ঠীগুলোর আক্রমণ থামছে না। তারা দাবি করেছে গত 24 ঘন্টায় 27টি অভিযান চালানো হয়েছে। ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে মার্কিন ঘাঁটি ও স্বার্থকে। এই উত্তেজনার মাঝে হুমকি এসেছে আরো বড় আকারে। ইরাকের শক্তিশালী গোষ্ঠী হারাকাত হিজবুল্লাহ আল নুজাবা সরাসরি সতর্ক করেছে ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহুকে। তাদের বার্তা পরিষ্কার, ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে পুরো পশ্চিম এশিয়ার জ্বালানি অবকাঠামো হবে তাদের লক্ষ্য। অন্যদিকে ট্রাম্পও থেমে নেই। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যদি হরমুজ প্রণালী খুলে দেওয়া না হয় তাহলে ইরানের বড় বড় বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দেওয়া হবে। সব মিলিয়ে পরিস্থিতি এখন বিস্ফোরণের অপেক্ষায় থাকা এক আগ্নেয়গিরি। একদিকে মার্কিন ও ন্যাটো বাহিনীর সম্ভাব্য পিছু হটা, অন্যদিকে ইরানপন্থী শক্তির বাড়তে থাকা আক্রমণ। সবকিছু মিলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য যেন বদলে যাচ্ছে। এই যুদ্ধ শুধু অস্ত্রের নয়, এটা প্রভাবের, শক্তির আর টিকে থাকার লড়াই। আর সেই লড়াইয়ে কে জিতবে কে হারবে তার উত্তর এখনো অজানা। ইরানকে শেষমেশ পারমাণবিক বোমার পথে হাঁটবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা যত বাড়ছে, তেহরানের ভেতরে তত জোরে উঠছে নতুন এক সুর। ইরানের কট্টরপন্থীরা এখন প্রকাশ্যেই বলছেন, দেশকে বাঁচাতে হলে পারমাণবিক অস্ত্র দরকার। একসময় যে কথা বলা ছিল প্রায় নিষিদ্ধ, এখন সেটাই হচ্ছে টেলিভিশন, সংবাদ মাধ্যম আর রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু। পরিস্থিতি আরও নাটকীয় হয়ে ওঠে যখন বহু দশক ধরে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা থাকা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তার সঙ্গে প্রাণ হারান ঘনিষ্ঠ নিরাপত্তা ব্যক্তিত্ব আলী লারিজানিও। এই দুই শক্তিশালী ব্যক্তিত্বের অনুপস্থিতিতে ইরানের ক্ষমতার ভারসাম্য বদলে যায়। সবচেয়ে বেশি প্রভাবশালী হয়ে ওঠে ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC, আর তাদের মধ্যেই পারমাণবিক অস্ত্রের পক্ষে কঠোর অবস্থান সবচেয়ে বেশি। ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে তারা পারমাণবিক বোমা বানাতে চায় না। তারা পারমাণবিক অস্ত্র বিস্তার চুক্তি NPT এর সদস্য এবং খামেনি একে হারাম ঘোষণা করেছিল। কিন্তু এখন সেই অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে ইরানের ভেতরে। উচ্চ পর্যায়ের সূত্র বলছে, আগেও কিছু প্রভাবশালী ব্যক্তি এই নীতি বদলের কথা বলতেন, কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। কারণ ইরানের উপর লাগাতার হামলা তাদের নতুন করে ভাবতে বাধ্য করছে। অনেকের ধারণা, NPT-তে থাকা কিংবা পারমাণবিক অস্ত্র না বানিয়ে ইরান কোনো লাভ পায়নি। এই পরিবর্তনের ইঙ্গিত সবচেয়ে স্পষ্ট রাষ্ট্রীয় গণমাধ্যমে। IRGC ঘনিষ্ঠ তাসনিম নিউজ এক প্রতিবেদনে বলেছে, ইরানের উচিত দ্রুত NPT থেকে বেরিয়ে আসা। একই সুর শোনা গেছে কট্টরপন্থী রাজনীতিক মোহাম্মদ জাভেদ লারিজানির কণ্ঠে। তিনি বলেছেন, আগে দেখা হোক এই চুক্তি ইরানের কোনো কাজে এসেছে কিনা। যদি না আসে তাহলে তা বাতিল করাই উচিত। রাষ্ট্রীয় টেলিভিশনেও একই দাবি। এক বিশ্লেষক সোজা সাপটা বলেছেন, ইরানি জনগণ এখন পারমাণবিক অস্ত্র চায়। আমরা নিজেরা বানাবো, না হলে সংগ্রহ করব। এই বার্তাই যেন ছড়িয়ে পড়ছে। শুধু প্রকাশ্য বক্তব্যই নয়, ভেতরের আলোচনাতেও বিষয়টি গুরুত্ব পাচ্ছে। শাসক গোষ্ঠীর মধ্যে মতভেদ বাড়ছে। কেউ বলছেন এখনই সময়ে কঠোর সিদ্ধান্ত নেওয়ার, আবার কেউ এখনো সতর্ক। বিশ্লেষকরা বলছেন, ইরানের আসল লক্ষ্য হতে পারে আরো সূক্ষ্ম। তারা হয়তো এমন এক অবস্থানে যেতে চায় যেখানে চাইলে খুব দ্রুত পারমাণবিক বোমা বানানো সম্ভব হবে। এতে একদিকে শক্তি দেখানো যাবে, অন্যদিকে সরাসরি অস্ত্র বানিয়ে আন্তর্জাতিক চাপও বাড়ানো হবে না। তবে ঝুঁকিও কম নয়। সাম্প্রতিক হামলায় ইরানের পারমাণবিক ও বৈজ্ঞানিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে প্রশ্ন উঠছে, ইরান আদৌ কত দ্রুত বোমা বানাতে পারবে? IRGCর অনেক কমান্ডার আগেই সতর্ক করেছিলেন, দেশের অস্তিত্ব হুমকির মুখে পড়লে তারা পারমাণবিক পথে হাঁটবে। বর্তমান পরিস্থিতিকে তারা সেই সংকট হিসেবেও দেখতে পারে। এদিকে খামেনির পুরনো ফতোয়া, যেখানে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ, তা এখন বড় প্রশ্নের মুখে।
এই ফতোয়া কখনো লিখিত ছিল না, কিন্তু দীর্ঘদিন নীতি নির্ধারণে প্রভাব রেখেছে। 2019 সালেও তিনি এর বিরোধিতা পুনর্ব্যক্ত করেছিলেন। কিন্তু এখন খামেনি নেই, তার জায়গায় এসেছেন তার ছেলে মুস্তফা খামেনি। তিনি এই ফতোয়া বহাল রাখবেন নাকি নতুন পথ বেছে নেবেন তা এখনো স্পষ্ট নয়। আরও রহস্য, নতুন সর্বোচ্চ নেতা হিসেবে তাকে এখনো প্রকাশ্যে দেখা যায়নি। সব মিলিয়ে ইরানের ভেতরে এখন এক অদৃশ্য লড়াই চলছে, একদিকে পুরনো নীতি, অন্যদিকে নতুন বাস্তবতা। নতুন এক ঘোষণা কাঁপিয়ে দিয়েছে ইসরায়েলকে। ইয়েমেনের হুথি সশস্ত্র গোষ্ঠী বলেছে তারা প্রস্তুত যে কোনো সময়, যে কোনোভাবে ইরানের পক্ষে সরাসরি যুদ্ধে নামতে। এই ঘোষণা শুধু একটি রাজনৈতিক বক্তব্য নয়, এটি এক ভয়ঙ্কর সংকেত, এক নতুন ফ্রন্ট খুলে যাওয়ার ইঙ্গিত। হুথিদের এক শীর্ষ নেতা জানিয়েছেন, আমরা পুরোপুরি সামরিকভাবে প্রস্তুত, সব ধরনের বিকল্প আমাদের হাতে আছে। তার কণ্ঠে ছিল আত্মবিশ্বাস, কিন্তু সেই আত্মবিশ্বাসের আড়ালে লুকিয়েছিল এক কঠিন বার্তা। এই যুদ্ধ এখন থামার পথে নয়, বরং আরো বড় হওয়ার পথে। তিনি আরো বলেন, ইরান এখন ভালো করছে, প্রতিদিন শত্রুকে পরাজিত করছে, কিন্তু সেই কথার ভেতরেই ছিল এক সতর্কতা। যদি পরিস্থিতি বদলায় তাহলে হুথিরা নীরবে থাকবে না, তারা ঝাঁপিয়ে পড়বে। ইয়েমেন এখন আর দর্শক নয়, তারা বলছে সময় এলেই তারা মাঠে নামবে, আর সেই সময়টা তারা খুব কাছ থেকেই পর্যবেক্ষণ করছে। এই ঘোষণা আরও তীব্র হয়ে ওঠে যখন ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রধান মাহদি আল মাসাদ সরাসরি আরব দেশগুলোর উদ্দেশ্যে বার্তা দেন। তার ভাষা ছিল স্পষ্ট, ইরানের পাশে দাঁড়াও, নয়তো এই সংঘর্ষের অংশ হয়ে যাও। এ যেন কূটনীতির ভাষা নয়, যুদ্ধের ভাষা। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে একটি সমন্বিত অভিযান চলছে বলে অভিযোগ করেন এবং বলেন, ইরানের আত্মরক্ষার অধিকার রয়েছে। তার মতে, ইরান শুধু নিজের জন্য নয়, পুরো অঞ্চলের জন্য লড়ছে। এই সংঘাত শুরু হয় ফেব্রুয়ারির শেষ দিকে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান শুরু করে পাল্টা আঘাত। তারপর থেকে প্রায় প্রতিদিনই চলছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। লক্ষ্য মার্কিন ঘাঁটি, ইসরায়েল সংশ্লিষ্ট স্থাপনা এবং আঞ্চলিক কৌশলগত কেন্দ্র। এখন সেই যুদ্ধে যুক্ত হতে যাচ্ছে হুথি গোষ্ঠী, আর সেটি সবচেয়ে বড় উদ্বেগ। কারণ হুথিদের হাতে রয়েছে এক ভয়ঙ্কর অস্ত্র, সমুদ্রপথের নিয়ন্ত্রণ, বিশেষ করে বাব আল মানদেব প্রণালী। এই সরু জলপথ দিয়েই লোহিত সাগর থেকে সুয়েজ খাল পর্যন্ত জাহাজ চলাচল করে। বিশ্ব বাণিজ্যের একটি বড় অংশ এই পথের ওপর নির্ভরশীল। যদি হুথিরা এই প্রণালীর নিয়ন্ত্রণ নেয় তাহলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধাক্কা লাগতে পারে। হরমুজ প্রণালীর পর এটি হবে দ্বিতীয় বড় চাপের কেন্দ্র। বিশ্ব অর্থনীতি তখন এক নতুন সংকটে পড়বে। হুথিরা এর আগেও প্রমাণ করেছে তারা শুধু হুমকি দেয় না, কাজও করে। লোহিত সাগরে তারা বারবার জাহাজে হামলা চালিয়েছে। 2023 সালের পর তারা কার্যত এক ধরনের নৌ অবরোধ তৈরি করেছিল। ইসরায়েল সম্পর্কিত জাহাজ লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে, ফলে অনেক জাহাজকে পথ বদলে আফ্রিকার দক্ষিণ প্রান্ত ঘুরে যেতে হয়েছে। শুধু সমুদ্রেই নয়, আকাশেও তারা সক্রিয়। ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইসরায়েলের কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, এমনকি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ওপরও চাপ সৃষ্টি করেছে। বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে হুথিরা যদি যুদ্ধে সরাসরি যুক্ত হয় তাহলে এটি আর শুধু ইরান, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সংঘাত থাকবে না, এটি রূপ নেবে পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই যুদ্ধের সীমানা আর নির্দিষ্ট নেই, এটি ছড়িয়ে পড়ছে আকাশে, মাটিতে আর সমুদ্রের গভীরে। হুথিরা বলছে তারা একা নয়, ইরান এবং তাদের মিত্রদের সঙ্গে মিলেই তারা তৈরি করছে এক শক্তিশালী প্রতিরোধ বলয়, আর সেই বলয় এখন প্রস্তুত। দক্ষিণ ইসরায়েলের আকাশে যেন হঠাৎই আগুন জ্বলে উঠল, সাইরেন বেজে উঠল, মানুষ দৌড়াতে লাগলো আশ্রয়ের খোঁজে। আর ঠিক সেই মুহূর্তেই আকাশ চিরে নেমে এলো ক্ষেপণাস্ত্র। এটি কোনো সাধারণ হামলা নয়, এটি ছিল শক্তির ঘোষণা, প্রতিশোধের বার্তা। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে তারা তাদের চলমান ট্রু প্রমিস 4 অভিযানের 73তম ধাপ শুরু করেছে। একসঙ্গে একাধিক শহরে আঘাত, ডিমোনা, আরাদ, এলাত, বেয়ারশেবা, কিরিয়াত গাত। একটি সমন্বিত, পরিকল্পিত এবং ভয়ঙ্কর আক্রমণ। এই হামলার কেন্দ্রে ছিল উন্নত ক্ষেপণাস্ত্রের ঝড়। ব্যবহার করা হয়েছে ফাত্তা মিসাইল, একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যা উচ্চ গতিতে উড়ে এবং মাঝপথে দিক পরিবর্তন করতে পারে। এর সঙ্গে ছিল গাদার মিসাইল এবং ইমাদ মিসাইল, দীর্ঘ পাল্লার শক্তিশালী অস্ত্র যা নির্ভুলভাবে গভীরে আঘাত হানতে সক্ষম। শুধু ক্ষেপণাস্ত্র নয়, ড্রোনও ছিল এই আক্রমণের অংশ। একটি পূর্ণাঙ্গ আকাশ যুদ্ধ, নিঃশব্দে শুরু, বিস্ফোরণে শেষ। সবচেয়ে আলোচিত লক্ষ্য ডিমোনা। এই শহরে রয়েছে নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টার, ইসরায়েলের সবচেয়ে গোপনীয় পারমাণবিক গবেষণা কেন্দ্র। বছরের পর বছর ধরে রহস্যে ঢাকা এই স্থাপনায় হঠাৎ হয়ে উঠল যুদ্ধের কেন্দ্রবিন্দু।
ইসরায়েলি সূত্র জানিয়েছে অন্তত 180 জন আহত হয়েছে ডিমোনা ও আশেপাশের এলাকায়। কেউ শার্পনেলে বিদ্ধ, কেউ আতঙ্কে আহত, কেউ আশ্রয়ে দৌড়াতে গিয়ে পড়ে গেছে। রাস্তা জুড়ে অ্যাম্বুলেন্স, হাসপাতালে লম্বা লাইন, রাতের অন্ধকারে আলো জ্বলছে শুধু জরুরি কক্ষে। এই হামলার পেছনে রয়েছে প্রতিশোধের গল্প। ইরান বলছে তাদের নাতানজ নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে আগে হামলা চালানো হয়েছিল। সেই আঘাতের জবাবেই তারা এবার সরাসরি আঘাত করেছে ইসরায়েলের পারমাণবিক স্থাপনার কাছাকাছি। যদিও আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি জানিয়েছে ডিমোনার পারমাণবিক কেন্দ্রে কোনো ক্ষতি বা তেজস্ক্রিয়তার প্রমাণ পাওয়া যায়নি, তবুও আতঙ্ক কমেনি, কারণ আঘাতের প্রতীকী গুরুত্ব বিশাল। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা যা একসময় ছিল অপ্রতিরোধ্য, সেই ঢাল এবার ভেদ হয়েছে বলে দাবি উঠছে। একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যর্থ হওয়া নতুন প্রশ্ন তুলছে আকাশ কি আর নিরাপদ? বেনিয়ামিন নেতানিয়াহু একে দেশের জন্য সবচেয়ে কঠিন রাতগুলোর একটি বলে বর্ণনা করেছেন। অন্যদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন একটি যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার মুহূর্ত। বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে পারমাণবিক স্থাপনায় হামলা পুরো মধ্যপ্রাচ্যকে বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। ডিমোনা 1958 সাল থেকে কার্যকর, ইসরায়েলের পারমাণবিক শক্তির প্রতীক। যদিও দেশটি কখনো আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র থাকার কথা স্বীকার করেনি, তবুও বিশ্বব্যাপী ধারণা ভিন্ন। আর আজ সেই প্রতীকই সরাসরি নিশানায়। রাত নামছে দক্ষিণ ইসরায়েলে, কিন্তু অন্ধকারের চেয়েও ভারী হয়ে আছে অনিশ্চয়তা। এটি কি কেবল সীমিত প্রতিশোধ, নাকি শুরু হচ্ছে আরো ভয়ঙ্কর এক অধ্যায়? দক্ষিণ লেবাননের আকাশসীমায় অনুপ্রবেশকারী একটি ইসরায়েলি যুদ্ধ বিমানকে সফলভাবে প্রতিহত করার দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকায় সম্ভাব্য হামলার উদ্দেশ্যে আসা বিমানটিকে লক্ষ্য করে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য সারফেস 2 এয়ার মিসাইল ছুড়লে সেটি পিছু হটতে বাধ্য হয়। হিজবুল্লাহর পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমানটি লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করে দক্ষিণাংশে হামলার প্রস্তুতি নিচ্ছিল। তবে হিজবুল্লাহর আকাশ প্রতিরক্ষা ইউনিটের তাৎক্ষণিক তৎপরতায় বিমানটি লক্ষ্যভ্রষ্ট হয় এবং দ্রুত ইসরায়েলি সীমানার দিকে ফিরে যায়। ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইলের ব্যবহার লেবানন যুদ্ধের কৌশলগত সমীকরণ বদলে দিচ্ছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। বিশেষ করে ইসরায়েলের পক্ষ থেকে যখন দক্ষিণ লেবাননের লিটানি নদী পর্যন্ত অঞ্চল দখলের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, তখন হিজবুল্লাহর এই পাল্টা প্রতিরোধ বড় ধরনের সংকেত দিচ্ছে। উত্তর ইসরায়েলের আকাশে হঠাৎ করে ভেসে ওঠে আতঙ্কের গর্জন, সাইরেন বেজে ওঠে, মানুষ দৌড়ে আশ্রয় খুঁজে। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের কার্নিয়েল শহরে এক বিশাল রকেট হামলা চালিয়েছে। এই হামলায় 50 ব্যক্তি আহত হয়েছে। বিস্ফোরণ আর শেল ছিটকে তাদের শরীর ক্ষত বিক্ষত করেছে। ইসরায়েলের জরুরি চিকিৎসা সংস্থা জানিয়েছে আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে। শুধু কার্নিয়েলই নয়, হাইফার উপকণ্ঠেও ছোড়া হয়েছে অন্তত 10টি রকেট। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে কিছু রকেট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে পেরেছে, আবার কিছু নির্জন স্থানে পড়তে দেওয়া হয়েছে নির্ধারিত কৌশল অনুযায়ী। এই হামলার কয়েক ঘন্টা আগেই ইসরায়েলি বাহিনী একটি ভিডিও প্রকাশ করে। সেখানে দেখা যায় দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের ব্যবহৃত গ্যাস স্টেশন লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। সেই আগুনের জবাবেই যেন আরও ভয়ঙ্কর হয়ে ওঠে হিজবুল্লাহর প্রতিক্রিয়া। দক্ষিণ লেবানন আর উত্তর ইসরায়েল এখন কার্যত এক সক্রিয় যুদ্ধক্ষেত্র। ইসরায়েলি সাঁজোয়া যান, সামরিক ঘাঁটি এবং বসতিগুলো টানা হামলার মুখে। সংঘর্ষের মাত্রা দ্রুত বাড়ছে আর প্রতিটি মুহূর্তে নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে। হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের আধুনিক মেরকাভা ট্যাঙ্ক 2বার আঘাত করে। শুধু তাই নয়, একটি সরিয়ে নেওয়ার হেলিকপ্টারকেও লক্ষ্যবস্তু বানানো হয়। এতে স্পষ্ট হয় স্থল আর আকাশ দুই দিকেই আঘাত হানার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তারা। আরও এক ধাপে তারা দেখায় নতুন সক্ষমতা। হিজবুল্লাহর আকাশ প্রতিরক্ষা ইউনিট হঠাৎ করেই এক সাহসী আক্রমণ চালায়। মাটি থেকে আকাশে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে একটি ইসরায়েলি যুদ্ধ বিমানকে, ফলে সেটি এলাকা ছাড়তে বাধ্য হয়। এটি ইসরায়েলের আকাশ আধিপত্যের উপর সরাসরি চ্যালেঞ্জ। রাতভর চলতে থাকে স্থল অভিযান। আল কাওয়াজা এলাকার কাছে একটি অবস্থান লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়, যেখানে ইসরায়েলি সেনা ও সাঁজোয়া যান প্রস্তুত ছিল সামনে এগোনোর জন্য। হিজবুল্লাহ দাবি করেছে তারা সীমান্ত এলাকায় ইসরায়েলের অগ্রগতি প্রতিহত করেছে। উত্তর ইসরায়েলের কিরিয়াত শমোনা শহর সরাসরি হামলার মুখে পড়ে।
যদিও আগে থেকেই বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছিল। হিজবুল্লাহ বলছে এই বসতিগুলো এখন সামরিকীকৃত, তাই এগুলো তাদের কাছে বৈধ লক্ষ্য। দিনের আলোয় আবারও আকাশ জ্বলে ওঠে। দক্ষিণ লেবানন থেকে প্রায় 30টি রকেট ছোড়া হয় হাইফা উপসাগরের দিকে। আকাশ প্রতিরক্ষা সঙ্গে সঙ্গে সক্রিয় হয়। অধিকাংশ রকেট মাঝ আকাশেই ধ্বংস করা হয়। আপাতত বড় ক্ষয়ক্ষতির খবর নেই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধক্ষেত্রের সাফল্যের দাবি করে ইরান ইঙ্গিত দিতে শুরু করে। এর চেয়েও বড় চমক সামনে আসছে। ডোনাল্ড ট্রাম্প যখন শান্তির কথা বলছেন, চুক্তির কথা বলছেন, তখন ইরান দাবি করে আসল যুদ্ধ তো এখনই শুরু। ট্রাম্প বলেন ইরানই নাকি যোগাযোগ করেছে, তারা চুক্তি করতে চায়, তবে শর্ত একটাই, আর যুদ্ধ নয়, আর কোনো পারমাণবিক অস্ত্র নয়। ট্রাম্প দাবি করেন ইরান নাকি এতে রাজি, কিন্তু ইরান জানায় তাদের নতুন যুদ্ধ পরিকল্পনা অনুমোদন পেয়েছে এবং আগামী দিনগুলোতে বড় ফল আসতে পারে। নতুন কৌশল, অদেখা সক্ষমতা, সবই প্রস্তুত। ইঙ্গিত স্পষ্ট, আরও বড় কিছু আসছে। ইসরায়েলের উপর ভয়াবহ আঘাতের কথাও বলা হয়। দিমোনা, আরাদ, হাইফা এবং তেল আবিব সব জায়গা ইরানের হামলায় বিধ্বস্ত হয়েছে বলে দাবি করা হয়। যুদ্ধ এখন আরও বিপজ্জনক পর্যায়ে ঢুকেছে। তেহরানের কর্মকর্তারা বলছেন পরবর্তী হামলাগুলো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। এক সামরিক সূত্র জানায় সঠিক সময়ের জন্য কিছু বিশেষ পরিকল্পনা গোপনে রাখা হয়েছে, যা শত্রুকে হতবাক করে দেবে। ওই সূত্র দাবি করে ট্রাম্পের সামরিক কৌশল একে একে ব্যর্থ হচ্ছে, তাই তিনি যুদ্ধক্ষেত্রের বদলে কথার লড়াই নেমেছেন। তাদের ভাষায় যুক্তরাষ্ট্র সামরিকভাবে জিততে পারবে না, এমনকি হরমুজ প্রণালী খুলতেও পারবে না। ইরান আরও জানায় তাদের পরবর্তী হামলা শুধু ক্ষেপণাস্ত্র বা ড্রোনেই সীমাবদ্ধ থাকবে না। আকাশসীমা, জ্বালানি খাত, এমনকি অর্থনীতিতেও আঘাত আসতে পারে, অর্থাৎ যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে নতুন নতুন ক্ষেত্রে। এই সতর্কতার মাঝেই ইরান একের পর এক হামলা চালায়। ইসরায়েলের দিমোনা এলাকায় অতি ধ্বনিগত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যেখানে তাদের গোপন পারমাণবিক স্থাপনা রয়েছে বলে ধারণা করা হয়। এতে হতাহতের দাবি করা হয়। দক্ষিণের শহর আরাদেও বড় হামলার কথা বলা হয়, যেখানে শত শত মানুষ নিহত হয়েছে বলে ইরানি গণমাধ্যম জানায়। এরপর হাইফা বন্দরে ক্লাস্টার বোমা এবং 24 মার্চ তেল আবিবে বোমা হামলা চালানো হয়। ইসরায়েল জানায় 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে 4000-এর বেশি মানুষ আহত হয়েছে। হামলা পাল্টা হামলার পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হচ্ছে। 23 মার্চ ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ঘোষণা দেয় তাদের পূর্ব পরিকল্পিত মহড়া এখন বাস্তব যুদ্ধের সঙ্গে মিলে গেছে। নতুন কৌশল, উন্নত অস্ত্র সবই ব্যবহার করা হচ্ছে। এদিকে ট্রাম্প আবারও দাবি করেন ইরান চুক্তি করতে চায়, কিন্তু ইরান তা অস্বীকার করে এবং এটিকে যুক্তরাষ্ট্রের দুর্বলতার প্রমাণ বলে তুলে ধরে। ইরান জানায় তাদের সেনারা আরাশ-2 ড্রোন ব্যবহার করে ইসরায়েলের 2টি মহাকাশ শিল্প স্থাপনা এবং একটি মার্কিন নজরদারি ঘাঁটিতে হামলা চালিয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিও লক্ষ্যবস্তু করা হয়েছে। তাদের দাবি তেল আবিব, ইয়কনিম এবং রামাতান এলাকায় সামরিক ঘাঁটি ধ্বংস করা হয়েছে। পরবর্তী ধাপে নতুন নতুন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হচ্ছে, যেখানে শত্রুপক্ষের সেনাদের অবস্থান চিহ্নিত করে আঘাত হানা হচ্ছে। ইরান সতর্ক করে বলেছে তাদের গোয়েন্দা ইউনিট সবকিছু নজর রাখছে, কোথাও লুকিয়েও রক্ষা পাওয়া যাবে না। তাদের ভাষায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে, যুদ্ধের সমীকরণ বদলে গেছে, এখন তা ইরানের পক্ষে। ট্রাম্প আবার বলেন এই চুক্তি হলে ইসরায়েল দীর্ঘমেয়াদী শান্তি পাবে। তিনি দাবি করেন তারা খুব শিগগিরই একটি বড় বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করতে পারতেন, কিন্তু চুক্তির সম্ভাবনার কারণে তা করেননি। তিনি আরও বলেন ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না, এটাই চুক্তির প্রধান শর্ত। প্রয়োজনে যুক্তরাষ্ট্র নিজেই গিয়ে সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে আসবে। তেলের প্রসঙ্গে ট্রাম্প বলেন বাজারে যত বেশি তেল থাকবে তত ভালো। ইরান কিছু অর্থ পেলেও তা যুদ্ধে বড় প্রভাব ফেলবে না। ইসরায়েলের সাম্প্রতিক এক আঘাতে প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর তথ্য। রাশিয়া ও ইরানের মধ্যে একটি লুকানো অস্ত্র সরবরাহ পথ। পশ্চিমা গোয়েন্দাদের দাবি এই পথ দিয়েই নীরবে ইরানকে ড্রোন, অস্ত্র আর যুদ্ধের তথ্য দিয়ে সহায়তা করছে মস্কো। তারা বলছে ভ্লাদিমির পুতিন এখন সরাসরি নয়, কিন্তু নীরবে ইরানের পাশে দাঁড়িয়েছে। ড্রোন সরবরাহ করা হচ্ছে, সঙ্গে দেয়া হচ্ছে স্যাটেলাইট ছবি, টার্গেটিং ডেটা, অর্থাৎ কোথায় আঘাত করলে সবচেয়ে বেশি ক্ষতি হবে সেই তথ্যও পৌঁছে যাচ্ছে তেহরানের হাতে। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে মার্চ মাসের শুরু থেকে এই সরবরাহ শুরু হচ্ছে। ড্রোনের পাশাপাশি পাঠানো হচ্ছে চিকিৎসা সরঞ্জাম, সবকিছুই গোপনে, নিঃশব্দে। মাসের শেষ নাগাদ এই ডেলিভারি সম্পূর্ণ হওয়ার কথা। আর এই সহযোগিতা শুরু হচ্ছে ঠিক তখনই যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালায়।
অর্থাৎ যুদ্ধের উত্তাপে তৈরি হয়েছে নতুন এক শক্তিশালী জোট, মস্কো তেহরান ঐক্য। ইরান ইতিমধ্যেই তাদের যুদ্ধ কৌশলের কেন্দ্রে নিয়ে এসেছে কামিকাজে ড্রোন। একবার ছোড়া হয়, সরাসরি লক্ষ্যবস্তুতে গিয়ে বিস্ফোরিত হয়। ফেব্রুয়ারির শেষ দিক থেকে হাজার হাজার এমন ড্রোন ব্যবহার করেছে ইরান, আঘাত হেনেছে মার্কিন ও মিত্র বাহিনীর ঘাঁটিতে। অন্যদিকে রাশিয়াও থেমে নেই। তারা আগে থেকেই ইরানের শাহেদ ধাঁচের ড্রোন ব্যবহার করে ইউক্রেনে হামলা চালাচ্ছে। শুধু ব্যবহারই নয়, সে ডিজাইন কপি করে আরও উন্নত করেছে, ভারী বিস্ফোরক বহন করতে সক্ষম করেছে, যাতে প্রতিটি আঘাত হয় আরও ভয়ঙ্কর। বিশ্লেষকরা বলছেন, যদি ইরান দ্রুত এই প্রযুক্তি নিজের হাতে নিতে পারে, তাহলে তাদের ড্রোন হামলার শক্তি ও পাল্লা কয়েকগুণ বেড়ে যাবে। তখন যুদ্ধের চিত্রই বদলে যেতে পারে। তবে এখানেই শেষ নয়। ইরান রাশিয়ার কাছে আরও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও চেয়েছে। ইতিমধ্যে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহে সম্মত হয়েছে মস্কো, কিন্তু সবচেয়ে শক্তিশালী S-400 সিস্টেম দিতে এখনও রাজি হয়নি রাশিয়া, কারণ এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘর্ষ আরও তীব্র হতে পারে। এইসব ঘটনার মাঝে উঠে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, কাস্পিয়ান সাগরের একটি গোপন রুট, যেখান দিয়ে রাশিয়া ইরানে অস্ত্র পাঠাতো বলে ধারণা করা হচ্ছে, আর সেই পথে আঘাত হেনেছে ইসরায়েল। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় ইরানের একটি নৌ ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে, যা ছিল এই গোপন সরবরাহ পথের গুরুত্বপূর্ণ কেন্দ্র। এটি এই সংঘাতে প্রথমবার যখন ক্যাস্পিয়ান সাগরে সরাসরি ইরানে আঘাত হানা হলো। এই হামলার পরই রাশিয়া এক ধরনের সতর্ক বার্তা দিয়েছে। তারা বলেছে, যদি যুদ্ধ কাস্পিয়ান অঞ্চলে ছড়িয়ে পড়ে, তাহলে তারা এটিকে চরম নেতিবাচকভাবে দেখবে। তবে মস্কো এখনও সব অভিযোগ অস্বীকার করছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এখন অনেক ভুয়া খবর ছড়াচ্ছে। তবে একটি বিষয় সত্য, আমরা ইরানের সঙ্গে আমাদের এই সংলাপ চালিয়ে যাচ্ছি। এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানকে দেয়া 15 দফা শান্তি প্রস্তাব নিয়েও সন্দেহ প্রকাশ করেছে রাশিয়া। তারা বলছে, এই ধরনের তথ্য কতটা সত্য তা নিশ্চিত নয়। এমনকি ইরানও নাকি এই প্রস্তাবের বিষয়ে মস্কোকে কিছুই জানায়নি।